ব্রেকিং নিউজ, ইউএস এর সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করে অনেক গোপন তথ্য হাতিয়ে নিয়েছে বাংলাদেশের একজন হ্যাকার। তবে ইউএস সরকার এখনও হ্যাকারকে ট্র্যাক করতে পারেনি এবং তারা এও জানিয়েছে যে হ্যাকারটি তাদের সিস্টেমে প্রবেশ করেছে অনেক আগেই, কিন্তু তারা তা বুঝতে পারেনি। শেষে হ্যাকার নিজেই তাদের বুঝিয়ে দিয়েছে যে তাদের সিস্টেম এখন হ্যাকড। হ্যাকারকে ধরার জন্য বর্তমানে অনেক সাইবার স্পেশালিস্ট কাজ করছে বলে জানিয়েছেন তারা। খবরটি টিভি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া মাত্রই পুরো পৃথিবীতে হট্টগোল লেগে যায়। বড় বড় দেশগুলো অবাক হয়ে তাকিয়ে আছে, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে এইরকম হাই ক্লাস হ্যাকার কিভাবে থাকতে পারে, যে কিনা ইউএস এর মতো দেশের সাইবার সিকিউরিটি সিস্টেমকেই হ্যাক করে বসে আছে। কিভাবে সম্ভব? পুরো দুনিয়াতে হইচই পড়ে যায়। বাংলাদেশ সরকারের উপর প্রতিনিয়ত ইউএস থেকে চাপ আসতে থাকে। শেষমেশ তারা আর না পেরে সংবাদ সম্মেলনে জানায় এবং তারা বলে, হয়তো বাইরের কোনো দেশ থেকে হ্যাকারটি এসে এই কাজ করছে। আমরা দ্রুত তাকে ধরতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি। খবরটা প্রকাশ পেলে নতুন একটা আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু ইউএস সহ বড় বড় দেশগুলোর নজর এখনও বাংলাদেশের উপরেই থাকে। তাদের সবার একটাই প্রশ্ন, কে এই হ্যাকার যে এত বড় একটা কাজ করে ফেললো এবং তাকে ধরতেই পারছে না ইউএস সরকার? কে সে? নেহাল, রনি আর শুভ তিনজন একসাথে বসে ফোনে এসব খবর দেখছিল। দেখা শেষ হলে ওরা একে অপরকে উদ্দেশ্য করে বলে, দোস্ত, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের দেশে এরকম একটা হ্যাকার আছে। যদি থাকেও, শালার মাথায় কি বুদ্ধি ভাব একবার। ধুর, এই হ্যাকার আমাদের দেশেরই না, শিওর আমি নিশ্চিত বেডাই বাইরের দেশ থেকে আইসা এই আকামটা করছে। নেহাল রনির কাঁধে হাত রেখে ভর দিয়ে শুভ দিকে তাকিয়ে বলে, জানিস রনি, আমার তো মনে হয় এই হ্যাকারটা আমাদের শুভই। দেখ না, সারাদিন ফোন আর ল্যাপটপ নিয়ে এদিক ওদিক বইসা থাকে। আসলে তো মামা, কি রে, এই কাম তোর নাকি? সত্যি সত্যি বল দোস্ত। শুভ হাসতে হাসতে বলে, আমি হ্যাক জানলে সবার আগে তোদের আইডি হ্যাক করে তোদের জিএফদের দেখাতাম তোরা কত ভালো বিহেভ। শুভর কথা শুনে নেহাল আর রনি একটু ভয় পায়, তবে মুহূর্তেই হাসতে হাসতে বলে ওঠে, শালা আমরা তো মজা নিতে ছিলাম, তুই দেখি সিরিয়াস হয়ে গেছিস। চল চল ক্লাসে যাই, ক্লাস শুরু হবে। হ্যাঁ চল। ওরা তিনজন ক্লাসে চলে আসে। নেহাল, রনি আর শুভ খুবই ক্লোজ ফ্রেন্ড। ওরা বলতে গেলে ছোটকাল থেকেই একসাথে বড় হয়েছে। গলায় গলায় ওদের বন্ধুত্ব যাকে বলে। ওরা দেশের নামকরা একটা ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষে পড়ছে। বর্তমানে হাইপে থাকা নতুন এই হ্যাকারকে নিয়েই ওরা এতক্ষণ মজা করছিল। মজা করতে করতে নেহাল বলে ওঠে, শুভই নাকি সেই হ্যাকার। আসলেই কি তাই? ক্লাসে শুভ, নেহাল, রনি আর ওদের জিএফদের সাথে নিয়ে একসাথে বসে আড্ডা দিচ্ছিল। একটু পরে স্যার আসবে তাই সবাই অপেক্ষা করছিল। শুভদের ক্লাসে একটা গার্লস গ্রুপ ছিল, তাদের মধ্যে আবার একজন লিডারও ছিল যার নাম হলো মায়া। পুরো ইউনিভার্সিটির মধ্যে মায়া চেয়ে বেশি সুন্দরী মেয়ে আর একটাও নেই। এই ইউনিভার্সিটিতে প্রচুর ছেলে পাগল মায়ার জন্য, রীতিমতো ওর জন্য জান দিতেও প্রস্তুত এমন ছেলেও আছে, কিন্তু মায়া কাউকে পাত্তা দেয় না। সবার সাথে ফান করে, র্যাক দেয়, মজাও নয় ওর গার্লস গ্রুপ নিয়ে। এটাই ওর কাজ, তাই ওকে অনেকে ভয়ও পায়। আবার এছাড়া মায়ের বাবা অনেক বড় একজন শিল্পপতি, টাকার কোনো অভাব নেই মায়ার। তাই 10-20টা মেয়ে মায়ের পেছনে ঘুরঘুর করি ওর টাকা ওড়ানোর জন্য। এতে মায়ের কোনো কষ্ট নেই, বরং ওর মজাই লাগে। শুভদের গ্রুপে ওরা মায়াকে নিয়েই কথা বলছে। নেহালের গার্লফ্রেন্ড নিশা বলে ওঠে, নেহাল, মায়ার যন্ত্রণায় ক্লাসও করতে পারছি না আমরা। ওর গ্রুপের জন্য সবসময় আমাদেরকে পেছনে বসতে হচ্ছে আর অনেক বেশি বেশি করে আমাদের সাথে। তুমি এবার ওকে প্লিজ কিছু বলো, আর ভালো লাগছে না এইসব। আসলে রনি, ঈশা কিন্তু সত্যি বলেছে, আমরাও এখানে টাকা দিয়ে পড়ি। ওর বাবার টাকা বেশি দেখে কি ও আমাদের সাথে এমন করবে? কিছু একটা করো প্লিজ। রনি আর নেহাল একে অপরের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। মাঝ দিয়ে শুভ হাসি দিয়ে বলে ওঠে, তোমরা কেমন গার্লফ্রেন্ড বলো তো? নিজেদের বয়ফ্রেন্ডকে ওদের কাছে যেতে বলো। যদি ওরা উল্টাপাল্টা কিছু বানিয়ে বসে, তখন তো নেহাল আর রনি ফেঁসে যাবে। ঈশা আর নীলা শুভর কথা শুনে ভরকে যায়।
দুজন দুজনকে বয়ফ্রেন্ডকে ধরে বলে ওঠে। থাক থাক, যেও না, শুভ ঠিকই বলেছে, কি আর করার, মেনেই নিয়ে সব। নেহাল আর রনি মনে মনে শুভকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়েছিল। বড় বাচ্চা বাঁচিয়েছে ওদের, কারণ এর আগে এরকম একটা ছেলে ওদেরকে কিছু বলতে গিয়েছিল, কিন্তু মায়া আর ওর গ্রুপের মেয়েরা মিলে ছেলেটাকে এমন পচিয়েছে যে ছেলেটা লজ্জায় টানে 1 সপ্তাহ ভার্সিটিতে আসেনি। শুভ যেটা ভালোই ভাবে জানে, তাই ওদেরকে যেতে দেয়নি। নেহাল শুভকে ধরে বলে ওঠে, দোস্ত তুই আর কতদিন সিঙ্গেল থাকবি? এবার একটা রিলেশন কর। দেখ মৌ কিন্তু সবসময় তোর দিকে তাকিয়ে থাকি, তুই কেন ওকে পাত্তা দিস না বলতো? শুভ কিঞ্চিত হেসে বলে। দোস্ত আমার এসব ভালো লাগে না, আমি এমনি ভালো আছি। রনি পাশ দিয়ে বলে ওঠে, আমার কি মনে হয় জানিস, শুভ কাউকে পছন্দ করে, কিন্তু এখন বলতে যাচ্ছে না। শালা ভয় কিসের, বলে ফেল, আমরা আছি না। শুভ কিছু বলে না, কিন্তু আর চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে, কারণ শুভ আসলেই কাউকে পছন্দ করে, আর সেটা আর কেউ নয়, মায়া। কিন্তু মায়াকে ওর মনের কথা ও কোনোদিন বলতে পারবে কিনা তাও জানে না। এরপর ওদের আড্ডা চলতে চলতে বেল পড়ে যায়, সবাই সবার সিটে বসে যায়। একটু পর প্রফেসর চলে আসেন। সবাই তাকে সালাম দিলেও সেও সালামের উত্তর দিয়ে পড়ানো শুরু করতে যাবে, অমনি মেন গেটের ওখান থেকে মে আই কাম ইন স্যার? সবাই একসাথে গেটের দিকে তাকিয়ে দেখে বেশ ফর্সা গায়ের রং, উঁচা লম্বা সুঠাম দেহ, সিল্কি আঁচড়ানো চুল, গায়ে হালকা চাপদারে, আর চোখে পাওয়ালের চশমা পরা একটা ছেলে কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কে এই ছেলে? কারণ তাকে এর আগে ক্লাসে তো দূরে, ভার্সিটি তো কেউ দেখেনি, তাহলে সে এখানে কেন? স্যার ছেলেটাকে আসো আসো বলে ভেতরে আসার অনুমতি দিল, তারপর জিজ্ঞেস করলেন, তোমার নাম কি আবির? জি স্যার। ও এবার স্যার সবাইকে উদ্দেশ্য করে বলল, স্টুডেন্ট, ও আজ থেকে তোমাদের ক্লাসমেট। বিশেষ অনুমতিতে ও অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে আমাদের এই ভার্সিটিতে এসেছে। আমি আশা করছি তোমরা ওর সাথে বন্ধুত্ব করে ওকে হেল্প করবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আবির, তুমি গিয়ে এবার সিটে বসে পড়ো। ধন্যবাদ স্যার। স্যারকে ধন্যবাদ দিয়ে আবির সোজা গিয়ে মায়ার পাশে বসে পড়ে। যেখানে ক্লাসের একটা ছেলেও সাহস পায় না ওর সাথে কথা বলার, সেখানে আবির ডিরেক্ট মায়ার পাশে গিয়ে বসে পড়ে। পুরো ক্লাস থ হয়ে আছে, মায়ার ফ্রেন্ডটাও। তবে মায়া সবচেয়ে বেশি আশ্চর্য, ও বারবার কেন জানি মনে হচ্ছে ও আবিরকে কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় সেটার মনে পড়ছে না ওর। এরপর যথারীতি ক্লাস চলতে থাকে। অন্যদিকে শুভ আর চোখে আবিরের দিকে তাকিয়ে আছে, ওর আগে ভাবে না, সাধারণভাবে, কারণ ও জানে ক্লাসটা শেষ হলে আবিরের ওখান থেকে উঠতেই হবে। মায়া কখনো আবিরের সাথে বসবে না, মায়া যদি কোনোদিনও কারোর সাথে বসেও সেটা হবে ও। শুভ মনে মনে এসব ভাবছিল। এদিকে মায়া ক্লাস চলাকালীন সময় বারবার আবিরের দিকে হাঁ চোখে তাকাচ্ছিল। কেমন জানি কঠিন একটা মুখ করে বসে আছে আবির। মায়ের কেমন জানি একটা অদ্ভুত ফিল ছিল। আবির একটি বারও ওর দিকে তাকালো না। মায়া ভেবেছে ও সুন্দর দেখতে বলে আবির লাইন মারার জন্য ওর পাশে বসেছে, কিন্তু তা না, উল্টো ওই আবিরের বদলে বারবার ওর দিকে তাকাচ্ছে, যার জন্য ওর মেজাজটা খুব খারাপ হচ্ছিল। আবির সেই আগের মতোই স্যারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ার প্রচন্ড বিরক্ত হচ্ছিল। সত্যি বলতে ও শুধু চাচ্ছিল আবির একটা বার ওর দিকে তাকাক, আরও এই সুযোগটাই ঘঞ্চে লাগিয়ে আবিরকে শাস্তা করবে। কিন্তু সুযোগটা বেচারি পেল না। সমস্যা নেই, ওর গার্লস গ্রুপ আছে না, তাদের দিয়ে আবিরের 12টা না 13টা বাজাবে আজ। কত বড় সাহস, ওর পাশে এসে বসেছে। মায়া মনে মনে এসব ভাবছিল। এখন শুধু অপেক্ষার ক্লাসটা শেষ হওয়ার। টানা 1.5 ঘন্টা পর ক্লাসটা শেষমেশ হয়। প্রফেসর চলে গেলে সবার মাঝে একটা অন্যরকম উত্তেজনা দেখা যায়। সেটার কাউকে নিয়ে নয়, সেটা আবিরকে নিয়ে, কারণ সবাই ভাবছে এখন আবিরের কপালে শনি সম্বুধ সব ভেঙে পড়বে। সবাই শুধু অপেক্ষাই করছে মায়া ক্লাসটা শেষ হওয়া মাত্রই উঠে দাঁড়ায়, একবার আবিরকে দিকে তাকায়, আমার ওর গ্রুপের দিকে তাকিয়ে সবাইকে এক হওয়ার জন্য ইশারা দেয়। সবাই ইশারা পেয়ে আবিরের সামনে এসে গোল হয়ে দাঁড়ায়। কিন্তু মজার বিষয় হলো ওরা যেন এটাই চাচ্ছিল,
সবার চোখে মুখে কোনো রাগের ছাপ নেই। আসলে সবার আবিরকে দেখে খুব পছন্দ হয়েছে, তবে সেটা মনে মনেই আছে, কেউ কাউকে বলছে না। এবার মায়া আবিরের সামনে এসে দাঁড়ায়, ওকে খুব রাগে দেখাচ্ছে। আবির চুপটা বসে আছে, একবার বাকি মেয়েদের দিকে চোখ বুলিয়ে এই প্রথমবারের মতো মায়ার দিকেও তাকায়। মায়া আবিরের তাকানো দেখে একটু ঘাবড়ে যায়, কিন্তু ওর পেছনে পেকআপ আছে বলে ও আর ভয় পায় না। বেশ সাহস নিয়ে কিছু বলতে যাবে, অমনি আবির বলে ওঠে, তোমার নাম মায়া তাই না? তুমি ক্লাসের ছেলেমেয়েদের র্যাক দাও তোমার এই গার্লস গ্রুপ নিয়ে। দাঁড়াও, তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। এইসব ইল্লিগাল কাজ করো তোমরা ইউনিভার্সিটিতে উঠে। দাঁড়াও, ডিনকেও জানাচ্ছে ব্যাপারটা। বলিয়ে আবির যে ফোনটা পকেট থেকে বের করতে নেয়, অমনি গ্রুপের মেয়েরা ভয়ে ক্লাসের বাইরে চলে যায়। মায়া অসহায়ের মতো একা দাঁড়িয়ে আছে। আবির এবার মায়ার দিয়ে তাকিয়ে ফোন দেখে বলে, কি কল দেবো নাকি? মায়া অসম্ভব লজ্জা পেয়ে ওখান থেকে বের হয়ে যায়। ও কল্পনাও করতে পারেনি আবির এভাবে ব্যাকফায়ার করবে ওকে। ও হতভম্ব হয়ে চলে আসে। এদিকে ইতিহাসে প্রথম ব্যক্তি আবির যে মায়ার র্যাক থেকে বিছিয়ে উল্টা মায়াকেই র্যাক দিয়েছে। সবাই বেশ অবাক হয়ে হাসতে হাসতে আবিরের কাছে এসে বলে, ওয়াও ম্যান, তুমি কিভাবে এটা করলে ব্রো? যা আমরা এতদিন পারিনি তুমি কিভাবে পারলে? মায়ের রাগ থেকে বাঁচাই ইম্পসিবল ছিল। তুমি তো ওকে না শুধু ওর পুরো গ্রুপকেই সাহায্য করে দিলে। ব্রো, আমরা কি ফ্রেন্ড হতে পারি? শিওর। অন্যদিকে নিহালদের গ্রুপ সবাই আশ্চর্য হয়ে আছে, বিশেষ করে শুভ। ও ভাবতেই পারছে না মায়া আবিরের সামনে হেরে যাবে। ঘটনার মধ্যে এভাবে ঘুরে যাবে শুভ ভাবতেই পারেনি। নিহাল আর রনি বলে ওঠে, দোষ, আবিরকে আমি আমাদের গ্রুপে জয়েন করাতে চাচ্ছি। বেটার সেই একটা খেলা দেখিয়ে দিল। ও আমাদের গ্রুপে থাকলে মজাই হবে। কি বলিস তোরা? আমিও তাই ভাবতেছিলাম। শুভ আর তোমরা কি বলো? খুব ভালো হয়। হ্যাঁ, আমিও একমত। কিরে শোভ, তুই কিছু বলিস না কেন? শুভ কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ হ্যাঁ চল, আবিরকে আমাদের গ্রুপে অ্যাড করি, ভালোই হবে অনেক। হ্যাঁ চল। নেহাল, রনি, শুভ, নীলা আর ঈশা ওরা একসাথে আবিরের কাছে যায়। অনেক মেয়েরা তখন আবিরের কাছে ছিল, ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিল। নিহাল সবাইকে সরিয়ে দিয়ে আবিরের দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলে, হাই, আমি নেহাল, ওরা আমার ফ্রেন্ড। আবির বাকিদের একবার চোখ বুলিয়ে নিহালের দিকে তাকায়, তারপরও হাসি দিয়ে দাঁড়িয়ে নিহালের সাথে হ্যান্ডশেক করে বলে, আমি আবির। তা তো জানোই ভাই, তুমি একটু আগে যা খেলা দেখালে, জাস্ট ওয়াও। মায়ের বাবার টাকা বেশি বলে ও যাতা করেছিল আমাদের সাথে, আমার কখনো প্রতিবাদ করতে পারিনি। বাট আজকে তুমি প্রথম দিন এসেই বাজিমাত করে দিলে। তাই আমরা চাচ্ছিলাম তুমি আমাদের সাথে এখন থেকে চলো। যদি তোমার ইচ্ছা হয় তো কোনো জোরাজুরি নেই, তোমার সম্পূর্ণ ইচ্ছা আর কি। ও ওদেরকে তো পরিচয় করে দিইনি, ও হলো রনি আর শুভ। ওরা দুজন আমার খুব কাছের বন্ধু। আসলে বন্ধু না, আমার আপন ভাইয়ের মতোই। আর ও হলো রনির গার্লফ্রেন্ড নীলা, আর ও আমার কলেজের টুকরো ঈশা। আহা। সবাই হেসে দেয় আর ঈশা লজ্জা পায়। রনি বলে ওঠে, ওই আজকেই মাত্র আসছে। আই থিঙ্ক ওকে সময় দেওয়া উচিত। তার চেয়ে এখন এসব রাখ, চল সবাই ক্যান্টিনে যাই। আবির তুমিও আসো, আমি ট্রিট দেবো তোমাকে, চলো। আসলে ঠিকই বলেছিস আবির, চল তাহলে একটা ছোটোখাটো সেলিব্রেট হয়ে যাক মায়া এই নাজেহাল অবস্থার জন্য। কিরে শুভ, তুইও বল আবিরকে। বলতে তো দিবি, তোরাই তো কথা বলে যাচ্ছিস। হ্যাঁ আবির, চলো আড্ডা দিয়ে আসি কতক্ষণ, তারপর যদি ভালো লাগে আমাদের গ্রুপে জয়েন হইও, না হলে সমস্যা নেই, তোমার ইচ্ছা। আবির কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা চলো। এরপর আবিরকে নিয়ে ওরা হাসি ঠাট্টা করতে করতে ক্যান্টিনের দিকে যাচ্ছিল। শুভ পেছনে পেছনে ছিল। ওর বেশ বিরক্ত লাগছিল আবিরকে, কারণ ও মেনে নিতে পারছে না আবির এভাবে মাকে হারালো। আবিরকে নিয়ে নিহালরা যখন ক্যান্টিনের দিকে যাচ্ছিল, হঠাৎই কোথা থেকে যেন মায়া এসে উপস্থিত আবিরের সামনে। এসেও খুব রাগী কণ্ঠে বলে, তোমাকে আমি দেখে নিব, তুমি কার সাথে ঝামেলা করেছো তোমার কোনো আইডিয়া নেই। আবিরও কম না, ও একটা রহস্যময় হাসি দিয়ে মায়ের দিকে একটু ঝুঁকে ওর কানের কাছে গিয়ে আস্তে করে বলে, আমি হলাম নাইট মেয়ার, আমার সাথে লাগতে এসো না, না হলে তোমার রাতের ঘুম নাই হয়ে যাবে।
সো বি কেয়ারফুল মিস মায়া, বি কেয়ারফুল। বলি ওদেরকে নিয়ে আবির চলে আসে। শুভ একবার মায়ের দিকে তাকিয়ে মন খারাপ করে চলে যায়। ওর খুব কনস্ট্রাকশন হচ্ছিল, কারণ মায়ের সাথে রীতিমতো আবিরের ফাঁক লেগে গিয়েছে। এখন আবার আবির ওদের সাথে। মায়া তো এটাই ভাববে শুভ এসবের সাথে জড়িত। যেহেতু শুভ আবিরের সাথে আছে, ও বুঝতে পারছে না হঠাৎ এসব কি হচ্ছে। মায়াকে এই প্রথম খুব ফার্স্ট্রেটেড লাগছে। বেচারি আবিরের কিছুই করতে পারছে না। ও খুব বিরক্ত হয়ে ক্লাসে চলে যায়। আর আবিরকে নিয়ে নিহাল আর রনিরা হাসতে হাসতে ক্যান্টিনে চলে আসে। ওরা সবাই একটা ভালো জায়গা দেখে একসাথে বসে। রনি বলে ওঠে, আবির, তোমার যা খেতে ইচ্ছা করে অর্ডার দাও, বিল আমার। কি যে বলো না, তোমরাই অর্ডার দাও। দোস্ত কেক আর কফি অর্ডার দে, সবার জন্য বেস্ট হবে। ওকে। কি রে শুভ, তুই কি খাবি? কিছু বললি না যে? কেক আর কফি ঠিক আছে। আচ্ছা। এরপর খাবার অর্ডার দিলে কিছুক্ষণ পর খাবার চলে আসে। ওরা খেতে থাকে। হঠাৎ শুভ জিজ্ঞেস করে বসে, আচ্ছা আবির, তুমি ঢাকাতে কার সাথে থাকো? আই মিন, পরিবারে কে কে আছে? নিজের সম্পর্কে যদি বলতে। আবির আবার সেই মুচকি হাসি দিয়ে বলে, আমি এখানে একাই থাকি, আমার পুরো পরিবার দেশের বাইরে থাকে। বাবা আর মা ছাড়া আমার আর তেমন কেউ নেই, আমি একাই। বলো কি, তাহলে এখানে পড়াশোনা করছো যে? বাংলাদেশটা আমার অনেক ভালো লাগে, কারণ এখানের প্রতিটা মানুষের মাঝে অন্যরকম কিছু লুকিয়ে আছে, আর দেশের মাটিতেই শান্তি বেশি। তা ঠিক বলেছ। তা এখানে থাকছো কোথায়? এই তো ধানমন্ডিতেই। ভাড়া? না, নিজেদের ফ্ল্যাটে। ধুর বেটা, ভাড়ে থাকতে হবে কেন? শুভ, তুইও না কি অবান্তর প্রশ্ন করিস? কিছু মনে করো না আবির। আবির শুভর দিকে এক নজর তাকে আবার খেতে খেতে বলে। সমস্যা নেই। এরপর ওরা আরো অনেক ধরনের কথা নিয়ে আড্ডা দিতে থাকে, কিন্তু শুভ চুপচাপ বসে আবিরকে অবজারভ করতে থাকে। ওর কেন জানি আবিরকে ভালো লাগছে না। কেন জানি ওর মনে হচ্ছে আবিরের জন্য অনেক বড় কোনো ঝামেলা হবে ভবিষ্যতে। শুভ আপাতত মায়ের জন্য চিন্তিত হয়ে আছে। ওদের খাওয়া দাওয়া শেষ হলে ওরা আবার ক্লাসে চলে যায়। আবিরকে নিহাল আর রনি ওদের সাথে বসতে বললেও আবির ওদের চোখ টিপ দিয়ে সেই মায়ের পাশে গিয়ে বসে। মায়ের সাথে সাথে উঠে দাঁড়ায় আর রাগী ভাবে বলে, এখান থেকে সরে যাও আবির, বেশি বাড়াবাড়ি করবে না। কেন, করলে কি হবে? কি করবে তুমি? মারবে? মারো। রাগে মায়ের চোখ লাল হয়ে গিয়েছে। ও কি বলবে বুঝতে পারছে না, তাই থপ করে ওর ছিটে আবার বসে পড়ে। হঠাৎই পেছন থেকে শুভ এসে আস্তে করে আবিরকে ডাক দিয়ে বলে, প্লিজ আমাদের সাথে এসে বসো। মায়া কোনো ছেলের সাথে কখনো বসে না, ওর ভালো লাগে না। আবির শুভ থেকে তাকে একটু হেসে দেয় আর বলে, আচ্ছা ঠিক আছে, আসছি। তুমি বলেই আসলাম, না হলে এখানেই বসে থাকতাম, দেখতাম কি আমাকে সরায়। আবির শুভর সাথে পেছনে চলে যায়। মায়ের বেস্ট ফ্রেন্ড শান্তা বলে ওঠে, দোস্ত, আবির চলে গেছে, মাথা তুলে দেখ। মায়া মাথা তুলে দেখে আবির পাশে নেই। ও অনেক খুশি হয়, হাঁপ ছেড়ে বাঁচে। অসম্ভব অস্বস্তি লাগছিল ওর এতক্ষণ। মায়া শান্তাকে উদ্দেশ্য করে বলে, দোস্ত, আবিরকে চরম শিক্ষা দিতে হবে, না হলে আমার আর শান্তি হবে না। ও কার সাথে যুদ্ধ করতে এসেছে জানে না। দাঁড়া, দেখ শুধু ওর কি হাল করি। কি করবি দোস্ত? অপেক্ষা কর শুধু। একটু পর প্রফেসর আসলে আবার যথারীতি ক্লাস শুরু হয়। সেদিনটা ওভাবেই যায়। ঘড়িতে এখন রাত 2টা নাগাদ বাজে। শুভর অন্ধকার রুমে বসে আছে। ওর ঠিক সামনেই একটা ল্যাপটপ। শুভ মনে মনে বলছে, আবির, তুই আমাকে চিনতে পারিসনি। তুই আমার ভালোবাসাকে আঘাত করেছিস। তোকে যে আমি কি করব শুধু দেখ। শুভ ল্যাপটপটা নিয়ে কি সব কুল যেন লেখা শুরু করে, আর সাথে সাথে ওর ফোনে একটা নোটিফিকেশন আসে। শুভ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখো ওর মেইলে কি যেন একটা ভিডিও পাঠিয়েছে। ও ভিডিওটা ওপেন করা মাত্রই আটকে ওঠে আর চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে, কারণ ভিডিওতে যা আছে সেটা অন্য কেউ দেখলে ওর ভীষণ ক্ষতি হতে পারে, কিংবা বলা যেন ওকে জেলের ভাতও খেতে পারে। শুভ দ্রুত টেবিলে ডয়ার খুলে একটা ট্যাবলেট খেয়ে নেয় এবং আস্তে আস্তে একটু শান্ত হয়। তারপরও আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত মেলটাকে পাঠিয়েছে এবং কোন লোকেশন থেকে এসেছে তা হ্যাক করতে বসে যায়। হ্যাঁ, শুভ একজন হ্যাকার। আর একটু আগে যে ও ট্যাবলেটটা খেলো সেটা একটা দামি ড্রাগস, যেটা শুধু দেশের বাইরে থেকেই পাওয়া যায়।
আর একটু আগে যে ভিডিওটা শুভ পেয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে শুভ টাকা দিয়ে ড্রাগসটা কিনছে। ও কল্পনাও করতে পারেনি কেউ ওকে এভাবে ধরে ফেলবে। ভিডিওটা আসার আগে শুভ আবিরের ফেসবুক আইডিটা হ্যাক করতে নিয়েছিল, কিন্তু এখন সেটা আপাতত অফ। এখন শুধু খুঁজে বের করতে হবে কি এবং কোথা থেকে এই ভিডিও এসেছে। শুভ পাগলের মতো হ্যাকিং করতে থাকে। টানা 6 ঘন্টা চেষ্টা করেও মেল থেকে এই ভিডিওটা পেয়েছে তার সিকিউরিটি ট্রেক করতে পারেনি। বরং ও তখন বারবার সেল করেছিল ওর সাথে যেন কেউ মজা না হচ্ছিল, যেন সামনের জন্য ইচ্ছা করে ওর সাথে খেলা করছে। ঘড়িতে এখন 8টা নাগাদ বাজে। শুভ সারা রাত জেগেছিল। কপালে এখনো বিন্দু বিন্দু ঘাম লেগে আছে। চোখের নিচটা হালকা কালো হয়ে গিয়েছে। খুব ক্লান্ত আর ফার্স্ট্রেট লাগছে শুভকে। ও এত বড় একজন হ্যাকার হওয়া সত্ত্বেও ও একটা সামান্য মেলকে ক্র্যাক করতে পারলো না। শুভ স্তব্ধ হয়ে বসে আছে। হঠাৎই আবার নোটিফিকেশন আসে। শুভ দ্রুত মেলটা খুলে দেখে মায়ের একটা ছবি। শুভ ছবিটা দেখা মাত্রই মাটিতে ধপ করে পড়ে যায়, কারণ ছবিতে দেখা যাচ্ছে মায়ের শাওয়ার নিয়ে মাথার চুল শোকাচ্ছে, যেন ওর সামনে গিয়ে ওই ছবিটা তুলেছে। কিন্তু এটা অসম্ভব। মায়াকে দেখলেই বোঝা যাচ্ছে যে ও জানেই না ওর ছবি কে তুলছে। তাহলে কে ছবি তুললো আর কিভাবেই বা তুললো, আর ও কি বা কেন ছবি পাঠালো? শুভর চোখগুলো ভীষণ বড় বড় হয়ে আছে। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কে এই ব্যক্তি যে ওকে এভাবে শেষ করে দিতে যাচ্ছে? শুভ দ্রুত আর একটা ট্যাবলেট খায় আর সাথে সাথে ও অচেতন হয়ে যায়। ভার্সিটিতে নেহাল, রনি আর আবির একসাথে বসে আছে। রনি বারবার শুভকে কল দিচ্ছে, বাট ফোন রিসিভই করছে না শুভ। রনি বলে ওঠে, বুঝলাম না, শুভর হলোটা কি? ও ফোন ধরছে না কেন? ক্লাস শুরু হতে আর মাত্র আধা ঘন্টা আছে। ও কি আজকে আসবে না নাকি? চল ওর বাসায় যাই, সালা কি হয়েছে দেখে আসি চল। হ্যাঁ, আমিও তাই ভাবছি, তোমাদের যাওয়া উচিত। কিন্তু এখন গেলে তো আমাদের ক্লাস মিস হবে। আজকে তো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে। তোর কি যে বলো না, বন্ধুর চেয়ে কি ক্লাস বড় নাকি? চলো আমিও যাব। হ্যাঁ চলো। আচ্ছা। ওরা যেই উঠে শুভর বাসায় রওনা, অমনি রনির ফোনে একটা মেসেজ আসে। ও দেখে শুভ মেসেজ দিয়েছে। ওপেন করে পড়ে, দেখে শুভই লিখেছে, দোস্ত তোরা ক্লাস কর, আমি একটা জরুরি কাজে বাইরে বের হয়েছি, তাই আজকে আর আসা হবে না। রনি চড়িয়ে মেসেজটা পড়ে শোনায় সবাইকে। নেহাল বলে ওঠে, যাক সালা তাহলে ভালো আছে। ও কেমন কল দিয়ে আমাদের জানাবেন না? হয়তো সময় পায়নি, কালকে আসলে জিজ্ঞেস করো কি হয়েছে ওর। হ্যাঁ, তাই করতে হবে দেখছি। এখন তাড়াতাড়ি ক্লাসে চল, আমাদেরগুলো অপেক্ষা করছে। আবার কোনো ছেলে পটায় না ফেলে। সবাই হেসে দেয়। আবির মাসি বলে ওঠে, আচ্ছা তোমরা দুজন যাও, আমি একটু লাইব্রেরি থেকে আসছি। আচ্ছা নেহাল চল। নিহাল রনিকে নিয়ে চলে গেলে আমির ওর পকেট থেকে ফোনটা বের করে একটা ভিডিও করে নিহাল আর রনি চলে যাওয়ার ভিডিওটা সেভ করে ফোনে রেখে দিয়ে আবির হাসতে থাকে। এই রহস্যময় হাসির কারণ কেউ জানে না। তারপর আবির লাইব্রেরির দিকে চলে যায়, যেখানে যাওয়া মাত্রই দেখে করিডোরের শেষ প্রান্তে কয়েকটা ছেলে দাঁড়িয়ে কি যেন করছে। আবির একটু সামনে এগিয়ে গিয়ে দেখে ছেলেগুলোর মাঝে একটা মেয়ে। আবির বুঝতে আর বাকি নেই সেখানে কি হচ্ছে। ও দ্রুত মেয়েটার দিকে এগিয়ে যায়, আস্তে করে পিছনে গিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? ছেলেগুলো আবিরের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলে, তোর জানতে হবে না, তুই যা। আবির মেয়েটার হাত ধরে ছেলেগুলোর মাঝ থেকে বের করে হাঁটা শুরু করে। ছেলেগুলো খপ করে আবিরের হাত ধরে ফেলে আর রাগে কণ্ঠে বলে, কিরে তুই ওরে নিয়ে কই যাস? তোরে একা যাইতে বলছি, ওরে নিয়ে কই যাস? আবির কোনো কিছু না বলে সজোরে একটা খুশি মারে ওই ছেলেটার নাক বরাবর। তারপর চোখ দুটো লাল করে বলে, প্রথমত আমি তোদের বাপেরও বাপ, দ্বিতীয়ত আমার সাথে লাগতে আসিস না, নাহলে তোরা আর কোনোদিনও এই ভার্সিটিতে পড়তে পারবে না। তোরা এতক্ষণ যা যা করছিলি সব ভিডিও করে ফেলছি এবং আমার বন্ধুর কাছেও পাঠিয়ে দিয়েছি। আমার কিছু হওয়া মাত্রই ভিডিওটা ডেনের কাছে চলে যাবে। সো এবার ভাবতে থাক কিভাবে নিজেদের বাঁচাবি। ছেলেগুলোর সাথে সাথে আবিরের পায়ে পড়ে আকুতি মিনতি করতে থাকে আর বলে, ভাই ভুল হয়েছে, আর এমন হবে না, প্লিজ ভিডিওটা ডিনকে দিয়েন না। ওর কাছে মাপ চা, বল আপু
আপনি আমাদের বোনের মতো, আমাদের মাফ করে দেন, তাড়াতাড়ি বল। ছেলেগুলো আবিরের কথা মতো দ্রুত লাফ মেরে ওখান থেকে সরে যায়। মেয়েটা আবিরকে দেখে পুরো অবাক হয়ে তাকিয়ে আছে। আবির জিজ্ঞেস করে, ঠিক আছে তুমি? কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি করে কেন বলছো? তুমি তো আমাদের এই ক্লাসেরই মেয়ে। মেয়েটা আবার অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে চেনেন? কিন্তু তোমার নামটা জানি না। ও, আমার নাম অনু। বাহ, খুব সুন্দর নাম। তো ওই ছেলেগুলো তোমার সাথে এমন করছিল কেন? আমি নিজেও জানি না। লাইব্রেরি থেকে বের হয়েছি, অমনি ওরা আমাকে এখানে এনে আমার ফোন নাম্বার, ফেসবুক আইডি এসব জোর করে চাচ্ছিল। আমি দিতে না রাজি হওয়ায় ওরা আমার সাথে। বুঝেছি, থাক আর বলতে হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না আসলে ওরা আমার যে কি ক্ষতি করতো। আপনি সত্যিই অনেক ভালো। আবির মুচকি হেসে বলে, আরে এটা আমার দায়িত্ব। চলো ক্লাসে যাবে, দেরি হচ্ছে। জি জি, চলুন। আবির আর অনু পাশাপাশি হেঁটে ক্লাসে যাচ্ছিল। অনু আস্তে করে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি ওদের ভিডিও কখন করলেন? আমি তো করতে দেখিনি। আবির অট্ট হাসি হেসে বলে, কে ভিডিও করবে ওদের? আমি তো মিথ্যা বলে ওদের ভয় দেখেছি। অনু আবিরের কথা শুনে আবার অবাক হয়, আর ওর হাসিটা দেখে খুব লজ্জাও পায়। অনু লজ্জা শিখতে কণ্ঠে বলে, আপনি সত্যিই অনেক সাহসী আর চালাক। গতকাল এসেই মায়াকে শায়েস্তা করে ফেলেছেন, আবার আজ আমাকে ওদের কাছ থেকে বাঁচালেন। ও কিছু না, আসলে মায়া হলো একটা বাচ্চা মেয়ের মতো, বুঝলে? বাচ্চা না হলে এত বড় হয়ে এসব কেউ করে নাকি? আবিরের কথা শুনে এবার অনু হেসে দেয়। আবির অনুর হাসি দেখে মুচকি মুচকি হাসে আর বলে, বাহ, তোমার হাসিটাও তো তোমার মতো অনেক সুন্দর। অনু আবিরের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়। ওরা কথা বলতে বলতে কখন যে ক্লাসের সামনে চলে এসেছে তা খেয়ালে করেনি। আবির দেখে মায়া ওদের দিকে ঠুকুচকে তাকিয়ে আছে। আবির অনুকে ক্লাসে চলে যেতে বলে। অনু মায়ার দিকে একবার তাকিয়ে চুপচাপ চলে যায়। মায়া আবিরকে উদ্দেশ্য করে বলে, কালকে আসতে না আসতেই ইনোসেন্ট মেয়েদের পটানো শুরু হয়ে গিয়েছে। বাহ বাহ। আবির মুচকি হেসে বলে, কেন, তোমার কি লাগছে? তাহলে তুমি পড়ে যাও। দ্য গ্রেট বিউটি কুইন মিস মায়া আবিরের কাছে পড়ে গেছে। ভাবতে জোশ লাগছে কিন্তু। মায়ার আগে লাল হয়ে গিয়েছে, তাও নিজেকে সামলে আবিরকে আস্তে করে বলে, ক্লাস শেষ করে আমার সাথে ভার্সিটির পিছনে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে দেখা করবে। তোমার সাথে আমার কিছু কথা আছে। আবির মায়ের দিকে তাকিয়ে একটু চোখে শান্ত করে জিজ্ঞেস করে, কি প্রপোজ করবে নাকি? তাহলে আগেই হ্যাঁ বলে দিলাম। মায়াও কিঞ্চিত হেসে বলে, সেটা আসলেই বুঝবে। যদি না আসি? তাহলে ভাবো দ্য গ্রেট আবির একজন কাপুরুষ। কথাটা বলেই মায়া ক্লাসের ভেতরে চলে যায় আর আবির পেছনে দাঁড়িয়ে হাসতে থাকে। এরপরেও ক্লাসে চলে যায়। আবির ক্লাসে ঢুকলে রনি আর নেহাল ওকে ওদের সাথে বসতে বলে, কিন্তু আবির দেখে অনু এক কোনায় একা বসে আছে। তাই ও নেহাল আর রনিকে একটা চোখ টিপ দিয়ে অনুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, এখানে বসতে পারি? অনু যেন প্রস্তুতি ছিল না। ও স্বপ্নেও ভাবেনি আবির ওর পাশে বসতে চাইবে। ও থতমত খেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বসুন। আবির বসতে বসতে বলে, তুমি এখনো আমাকে আপনি করে বলছো? তুমি করো, বলো না প্লিজ। অনু লজ্জাসিক্ত কণ্ঠে আমতা আমতা করে বলে, না, মানে আসলে আমি কখনো কোনো ছেলের সাথে কথাই বলিনি, তাই কাউকে হঠাৎ করে তুমি করে বলতে কেমন জানি অস্বস্তি লাগে, তাই আর কি। আচ্ছা, আপনি করেই বলো, সমস্যা নেই। অনু মাথা নাড়িয়ে আচ্ছা বলে আশেপাশে তাকিয়ে দেখে অনেকগুলো হিংসাত্মক চোখ ওর দিকে রাগি আর বেশ বিরক্তি নিয়েই তাকিয়ে আছে। অনু বেশ ভয় পায় আর ঘাবড়ে গিয়ে আবিরকে জিজ্ঞেস করে, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? হ্যাঁ অবশ্যই। আপনি এত মেয়েকে রেখে হঠাৎ আমার পাশে এসেই বসলেন কেন? কারণ তুমি একা বসে আছো, তাই তোমার মতো এত ইনোসেন্ট একটা মেয়েকে একা বসে থাকতে মানায় বলো? অনু আবার লজ্জা পায় আবিরের কথা শুনে, যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না ও। এরপর যথারীতি ক্লাস শুরু হয়ে যায়।
আবির মন দিয়ে ক্লাস করছিল। অনু বারবার আর চোখে আবিরের দিকে তাকাচ্ছিল আর লজ্জা পাচ্ছিল। মায়া কিন্তু সামনে বসে সেটা লক্ষ্য করছিল। ও মনে মনে বলছে, আবির, যত মজা আজই করে নে, কারণ কাল থেকে তুই আর ভার্সিটিতে আসতে পারবি না। আজ সে ব্যবস্থাই করেছি তোর জন্য। খালি ছুটির পর একবার দেখা করতে আস, তাহলে বুঝবি মায়া কি জিনিস। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে যায়। আবির অনুর কাছ থেকে বিদায় নিয়ে রনি আর নেহালের কাছে গিয়ে ওদের সাথে কথা বলতে থাকে। এর মাঝে মায়া আবিরকে চোখের ইশারায় আসতে বলে। আবির মুচকি এসে চোখ টিপ দেয় একটা। মায়া রাগ করে বের হয়ে যায়। তারপর আবির রনি আর নেহালকে উদ্দেশ্য করে বলে, তোমরা বাসায় চলে যাও, আমার এখানে একটু কাজ আছে। নেহাল আবিরকে গুঁতা দিয়ে টিটকারি দিয়ে বলে। কিরে বন্ধু, কারোর সাথে ডেটে যাবে নাকি? আবির হাসি আর মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নিহাল আর রনি হাসতে হাসতে চলে যায়, ওকে সাবাস বলে। এবার আবিরও ফোনটা বের করে চালাতে চালাতে মায়ের কথার মতো ওর বলা জায়গায় চলে যায়। গিয়ে দেখে মায়া নেই। জায়গাটা একদম নিরিবিলি, তেমন কেউ নেই। আবির মায়ের জন্য অপেক্ষা করতে করতে ফোন চালাচ্ছে আর মুচকি হাসছে। হঠাৎই মায়া আবিরকে ডাক দেয়। কি চান্দু, তুমি এসেছো? খুব ভালো, এবার তোমার খবর আছে বাচ্চা। দেখো কাদেরকে সাথে নিয়ে এসেছি। আবির ফোনের স্ক্রিন থেকে মুখ তুলে তাকিয়ে দেখে কয়েকটা ছেলে হকি স্টিক হাতে মায়ের সাথে দাঁড়িয়ে আছে। মায়া এবার শয়তানি হাসি হাসতে হাসতে আবিরের কাছে আস্তে আস্তে এসব বলে। কি যেন বলেছিলেন মিস্টার আবির? ও, মনে পড়েছে। আমার সাথে লাগতে এসো না, খুব খারাপ হবে। এবার ওদের মার খেয়ে কয়েক মাস হসপিটালে পড়ে থাক, তারপর আমার খবর করিস। কি রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে, আমি মন ভরে দেখি। মায়া আবিরের দিকে আর আবির মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া অপেক্ষা করছে, কিন্তু ওর পেছন থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। মায়া দ্রুত পেছনে তাকিয়ে দেখে একটা প্রাণীও নেই। আবিরও সম্পূর্ণ একা। মায়া এবার আবিরকে ভয়ানক অট্টহাসি শুনতে পায়। ও মুহূর্তে আটকে উঠে আবিরের দিকে তাকায়। আবির রীতিমতো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। আসলে মায়া যে ছেলেগুলো এনেছে তারা সকালে অনুর জন্য আবিরের ফেস করে এসেছে, তাই আবিরকে আবার দেখে ভয় পালিয়ে যায়। আবির হাসতে হাসতে বলে, আমার লাইফে এত হাসিনি জাস্ট তুমি আমাকে হাসালে। সিরিয়াসলি অসম্ভব মজা পেলাম। মায়া পুরো অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ওর পুরো শরীর এবার থরথর করে কাঁপছে। বেচারির খুব ভয় হচ্ছে, কারণ এতক্ষণ আবিরকে যাতা বলেছে। এবার আবির ওকে যে কি করবে সেটাই ও ভেবেই ভয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মায়ার কোনো কিছু না ভেবেই উল্টা দিকে দেয় এক দৌড়, কিন্তু লাভ হয়নি। তার আগে আবির মায়ার হাত ধরে এক টান মেরে ওকে দেয়ালের সাথে চেপে ধরে হাসতে হাসতে বলে, কি গো মিস মায়া, কোথায় যাচ্ছিলেন? আমাকে হাসপাতালে পাঠাবেন না? মায়ের মায়াবী মুখখানা আধা নেমে এসেছে। পুরো শরীরে ভয় কাঁপছে। বেচারি মাথা নাড়িয়ে নানা করছে আর বলছে, প্লিজ আবির, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। আবির আস্তে আস্তে করে আরো কাছে গিয়ে ওর থুতনিটা হাত দিয়ে চেপে ধরে আর ওর মুক্তার মতো ঝলমলে চোখগুলোর দিকে তাকিয়ে থাকে। মায়া ভীষণ ভয় পাচ্ছে। ও বুঝতে পারছে না আবির আসলে কি করতে চাচ্ছে। মায়া কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি করতে চাইছো আবির? আবির এবার মায়ের থুতনি ছেড়ে ওর কপালের উপর পড়ে থাকা চুলগুলো আস্তে আস্তে করে ওর কানের পেছনে গুঁজে দিয়ে সেই রহস্যময় একটা হাসি দিয়ে মায়ের চোখের দিকে তাকিয়ে বলে, আমি কি করলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে বলো? আমার লাইফ থেকে চলে যাও, আমার ভালো লাগছে না তোমাকে। আবির এবার চোরে হাসি দিয়ে বলে, সবে মাত্র 2 দিন হলো আসলাম, এর মধ্যে আমাকে ভালো লাগছে না তোমার? আমি যে এসেছি তোমার পুরো লাইফটা। আবির থেমে যায়। মায়ের চোখগুলো ভয় বড় বড় হয়ে যায়। ও অস্থির কণ্ঠে আবিরকে আঁকড়ে ধরে জিজ্ঞেস করে, কি আমার পুরো লাইফটা কি শেষ করে দিতে চাও, তাই তো? কেন, কি করেছি আমি? মায়া খেয়াল করে আস্তে আস্তে আবিরের মুখের বরণ পরিবর্তন হচ্ছে, কেমন জানি কঠিন হয়ে উঠছে। মায়া আবিরকে ছেড়ে পিছু হতে থাকে। আবির মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে বলে, গাছটাই যদি ভালো না হয় তাহলে গাছের ফল কিভাবে ভালো হবে?
সে ফল দেখতে বাইরে থেকে যতই সুস্বাদু হোক না কেন, ফলের ভেতরটা পচাই হয়। এরপর যদি সেকেন্ড টাইম ক্লাসের মধ্যে কোনো প্রকার উল্টাপাল্টা করতে দেখছি, তাহলে তোমার খবর আছে। আর এইসব গার্লস গ্রুপ যেন আর না দেখি ক্লাসে বা ভার্সিটিতে। তাহলে মায়া, তুমি আবিরকে চেনো না। আবির যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তুমি আবির নিজেও জানে না, কারণ আবির বুদ্ধি আর মাথা খাটিয়ে কাজ করে। সো বুঝতেই পারছো। কথাগুলো শেষ করে মায়ের হাতটা জোরে ছেড়ে দিয়ে আবির চলে আসে। এত জোরেই চেপে ধরায় মায়ের হাতটা লাল হয়ে গেছে। ব্যথায় টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে মায়ের গাল বেয়ে। আবিরের কথাগুলো শুনে ভয় আস্তে আস্তে মাটিতে বসে পড়ে ও। ওর মনে হয়েছে ও এখনই অজ্ঞান হয়ে যাবে। এরপর কোনো মতে সবার আড়ালে মায়া ওর বাসায় চলে যায়। এদিকে আবিরও ভার্সিটির বাইরে এসে ওর লাল কালারের আর 15 বাইকটা নিয়ে কোথায় যেন চলে যায়। সেই দিনটা এভাবেই শেষ হয়ে যায়। রাত 12টা নাগাদ শুভ সারাদিন ধরে বাসায় বন্দি হয়ে আছে। ল্যাপটপ, পিসি সবকিছু দিয়ে চেষ্টা করলেও কোনোভাবেই কিছু বের করতে পারেনি। হঠাৎই ওর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। শুভ কেঁপে ওঠে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে আর ভাবছে রিসিভ করবে কিনা। শেষমেশ অনেক সাহস করে শুভ ফোনটা রিসিভ করে। হ্যাঁ, হ্যালো। একা রুমে বসে আছিস কেন? কি ভাবছিস আমাকে হ্যাক করে ধরবি? ফোনের ওপাশ থেকে যে কণ্ঠটা আসছে সেটা ভয়েস মোটিফিকেশন অ্যাপ দ্বারা পরিবর্তন করা ভয়েস। শুভ সেটা স্পষ্ট বুঝতে পারছে। ও ভয় ভয় বলে, আপনি কিভাবে জানেন আমি রুমে একা বসে আছি? আমি সবই জানি। শুভ তাকিয়ে দেখে ওর ল্যাপটপের ওয়েব ক্যামেরার পাশে যে সিকিউরিটি লাইটটা আছে সেটা জ্বলে আছে। শুভর আর বুঝতে বাকি নেই ওর ল্যাপটপটা হ্যাকড। ও দ্রুত উঠে যেই ল্যাপটপটা অফ করতে যাবে অমনি ফোনের অপর পাশ থেকে, না না, ভুলেও এই ভুল করিস না। ল্যাপটপ বন্ধ হওয়া মাত্রই তোর ভিডিও কোথায় কোথায় যে চলে যাবে তার কোনো ধারণাই নেই শুভ। শুভ থমকে যায়। ওর বিশ্বাসই হচ্ছে না ও এভাবে ভেসে যাবে। ও অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, ভাই, আপনি কি চান আমার কাছে? একবার বলেন, টাকা চান? কত টাকা লাগবে বলেন, আমি দেব। ওপাশ থেকে অট্ট হাসি ভেসে আসছে। হাসতে হাসতে সে বলে, টাকা? এত টাকা তুই কোথায় পেলি? তোর তো বাবা মা কেউ নেই। তোর এই টাকার সোর্স কি বল? আচ্ছা, আমি বলছি। উত্তরটা হলো হ্যাকিং। তুই অন্যের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নিচ্ছিস দিনের পর দিন। বুঝলাম তুই অনেক বড় হ্যাকার, তুই করবি দেশের সেবা, কিন্তু তুই করছিস ইল্লিগাল কাজ। কি ভেবেছিস বাপেরও বাপ হবে না? আমি তোর বাপেরও বাপ। সারাদিন তো অনেক চেষ্টা করলি, পেরেছিস কিছু করতে? পারিসনি। তুই এই পর্যন্ত যত টাকা হ্যাক করে মেরেছিস সব কিছুর হিসাব আমার কাছে আছে। তো সুইস ব্যাংকে যত টাকা ছিল অলরেডি সব আমি পাঠিয়ে দিয়েছি যাদের টাকা মেরেছিস তাদের কাছে। এখন কি হবে তোর বল? শুভ ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। ও সব শেষ। ও কল্পনাও করেনি যে এভাবেও ধরা খাবে। ওর জীবনটা শেষ, আর কোনো কিছুই বাকি নেই ওর জীবনে। হঠাৎই শুভ রুমে থাকা সাউন্ড বক্স থেকে সেই বড় হ্যাকারের কণ্ঠ ভেসে আসে। সাথে সাথে ওর ল্যাপটপে ভিডিও কল চালু হয়ে যায়, যেখানে একটা লোক হ্যাকার মাস্ক পরে বসে আছে। শুভ দ্রুত তার সামনে গিয়ে অঝরে কাঁদতে কাঁদতে আকুতি মিনতি করে বলে, ভাই, আমাকে মাফ করে দিন। আমি আর কোনোদিন এসব করব না। আমার থাকা খাওয়ার কোনো টাকাই ছিল না। বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার অবস্থা ধীরে ধীরে খুব খারাপ হয়ে যাচ্ছিল। আমার বন্ধুদের থেকে আমি পিছনে চলে যাব বলে আমি আমার মেধাকে এই খারাপ কাজে লাগিয়েছি। তবে বিশ্বাস করেন, আমি যাদের টাকা নিয়েছি তারা খুবই ধনী ছিল। কোনো মধ্যবিত্ত মানুষের টাকা আমি নেইনি, বিশ্বাস করেন। এর জন্যই এখনো তুই আমার সাথে কথা বলতে পারছিস, না হলে এতক্ষণ জেলে থাকতি। ভাই, আপনার পায়ে ধরি, দয়া করে আমাকে মাফ করে দিন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। আমার বন্ধু নেহাল, রনিকেও খুব ভালোবাসি। এরাই আমার সব। প্লিজ ওদের থেকে আমাকে আলাদা করবেন না, দোহাই লাগে। তোকে এক শর্তে মাফ করতে পারি, যদি কোনো চালাকি করেছিস মুহূর্তেই সব ফাঁস হয়ে যাবে। ভাই, আপনি যা বলবেন আমি তাই মানব। তোদের ক্লাস যে নতুন একটা ছেলে আসছে না, কি জানি নাম? আবির। আবির? হ্যাঁ, ওর সাথে ভালো বন্ধুত্ব করবি আর ওকে সব অপকর্মের কথা বলবি। যদি ও তোকে মাফ করে দেয় তাহলে তুই বেঁচে যাবি, আর যদি না করে তাহলে। শুভর মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। হ্যাকারটা চলে গিয়েছে। শুভ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। ওর মাথা কাজ করছে না। ওর মাথায় শুধু
একটা জিনিসই করছে, তা হলো ওর পুরো জীবনটা এখন আবিরের হাতে। আবিরের সাথে এই সম্পর্ক মোটেও ভালো না। আবির ওর এই ভয়াবহ অপকর্ম শুনে যদি ওর বন্ধুত্ব আর মায়াকে সব বলে দেয়, কিংবা যদি কোনো পুলিশকে বলে দেয়, তখন কি হবে? শুভ চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ওর মন চাচ্ছে ও এখনই নিজের জীবনটা দিয়ে দিবে। ড্রাগ মিশন কত দূর? স্যার, চলছে আমার প্ল্যান মতো। কাজটা কি ঠিক হচ্ছে? এতটা উদারতা ভালো কি? স্যার, কারোর জন্য কাউকে দরকার হয়, কেউ একা থাকতে পারে না কখনো, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কোনো কিন্তু না স্যার, আমি এতটা নির্দয় হতে পারছি না, কারণ কারণ তো আপনি জানেনই। ঠিক আছে, তোমরা যাও, ভালো লাগে করো, তবে আসল মিশনের কাজ কবে থেকে শুরু হবে আর ইনফরমেশন সব বের করেছো? ইনশাল্লাহ কাল থেকেই ইনশাল্লাহ কাল থেকেই। জি স্যার, ওর প্রত্যেকটি অপকর্মের ইনফরমেশন প্রমাণ সহ আমার কাছে আছে। আমি সর্বদা সব দিকেই খেয়াল রাখছি। ওকে, গুড লাক। সত্যি তোমাকে নিয়ে আমার অনেক গর্ব। আমার বিশ্বাস পুরো বিশ্বে বর্তমানে তোমার চেয়ে বড় হ্যাকার আর কেউ নেই। ড্রাগ, এগিয়ে যাও আর দেশের জন্য এভাবে কাজ করতে থাকো। আমরা আছি তোমার পাশে। ধন্যবাদ স্যার। ফোনটা কেটে যায়। এস ড্রাগটি হলো সেই হ্যাকার যে অনেকদিন আগে ইউএসের সবচেয়ে বড় সিকিউরিটি সিস্টেমকে ট্রেক করে তাদের অনেক গোপনীয় তথ্য হাতে নিয়েছিল। ড্রাগ একটা গোপন সংস্থার সাথে জড়িত, যারা কখনো আলোতে আসে না, যারা শুধু অন্ধকারে দেশের সুভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছে। ড্রাগদের নতুন মিশনের প্রথম টার্গেট শুভকে অলরেডি অ্যাটাক করে ফেলেছে। এখন শুধু দ্বিতীয় টার্গেটে অ্যাটাক করা বাকি। কিন্তু ডার্কের সাথে আবিরের সম্পর্ক কি, সেটাই এখন দেখা পালা। ডার্কের কথা মতো শুভ পরদিন ভার্সিটিতে যায়। ওর পুরো মুখ শুকিয়ে গিয়েছে চিন্তায়, কেন জানি অসহায় মতো লাগছে। মলিন একটা মুখ নিয়ে ভার্সিটিতে প্রবেশ করেও ভবিষ্যতে কি হবে সেই চিন্তায় শুভর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। টাকা পয়সা যা ছিল সব শেষ। ভার্সিটির ফি কিভাবে দেবে সেটাও এখন অজানা। খাওয়া দাওয়ার খরচ তো অনেক দূরে। শুভ গেট দিয়ে একটু সামনে যেতেই দেখে নেহাল আর রনি দাঁড়িয়ে আছে আবিরের সাথে। ওর কলিজার বন্ধুদের দেখে একটু শান্তি পেলেও আবিরকে দেখে মুহূর্তে ওর প্যান্টটা যেন গলা পর্যন্ত চলে আসে। শুভ কোনো রকম নিজেকে সামলে ওদের দিকে এগিয়ে যায়। নেহাল দ্রুত শুভর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে। পাশ থেকে রনি এসে ওকে ধরে বলে, বোঝাস নাই নেহাল, ওই চুপি চুপি প্রেম শুরু করেছে, তাই গার্লফ্রেন্ডকে নিয়ে সারাদিন বিজি থাকে। কি রে শুভ, তোর কি হয়েছে? মুখ চোখ এমন দেখাচ্ছে কেন? শুভ আবিরের দিকে একবার ভয় ভয় তাকিয়ে কোনো রকম একটু হেসে বলে, রাতে ঘুম হয়নি দোস্ত, তাই একটু ক্লান্ত। ও, শুভ নিজেই আস্তে আস্তে ভীষণ ভয় পেয়ে নিয়ে আবিরের কাছে গিয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করে, হাই, কেমন আছো? আবির একটু হেসে বলে, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? শুভ ছোট্ট করে বলে, ভালো। তুমি একটু ছুটির পর থেকো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। থেকো কিন্তু। আচ্ছা আচ্ছা। কিরে তোরা কি কথা বলছিস? আবিরের সাথে ভালোভাবে বন্ধুত্ব করার চেষ্টা করছি, ওর সাথে তো ঠিকমতো কথাই হলো না। আচ্ছা চল এবার ক্লাসে, ক্লাস শুরু হবে। এরপর ওরা চারজন একসাথে ক্লাসের দিকে যাচ্ছিল। হঠাৎ এই মাঝপথে নিহাল আর রনির গার্লফ্রেন্ডটা দৌড়ে এসে বলে, নিহাল, আশ্চর্যজনক ব্যাপার হয়েছে। সত্যি রনি, আমার বিশ্বাস হচ্ছে না। তোমরা তাড়াতাড়ি ক্লাসে চলো। মায়ার গার্লস গ্রুপ আর নেই। মায়া নাকি সব অফ করে দিয়েছে। যে মায়ার সামনে ছাড়া কখনো বসে না, সেই মায়া আর সবার পেছনে একা বসে আছে। ওয়াও, তাহলে মেয়েটা এবার শেষমেশ ভালো হয়েছে। চলো শুভ, ওকে দেখে আসি। আবির শুভর কাঁধে হাত রাখলেও ও চমকে ওঠে। আবির শুধু হাসে। এরপর ওরা ক্লাসে গিয়ে দেখে সত্যি সত্যি মায়া এক কোনায় গিয়ে বসে আছে। ওর বান্ধবীরা সবাই যে যার মতো বসে আছে। মায়া হয়তো এবার বুঝতে পেরেছে সবাই ওর টাকার জন্য ওর সাথে ছিল। নিহাল আর রনি ওদের গার্লফ্রেন্ডের সাথে বসে আছে। শুভ আর আবিরকে ওদের সাথে বসতে বলে, কিন্তু আবির না করে শুভকে নিয়ে মায়ের কাছে চলে যায়। মায়া আবিরকে দেখে ভয় মাথা নিচু করে ফেলে। আবির মায়ের কাছে গিয়ে বলে, কি হলো, একা বসে আছো কেন? কেউ কিছু বলেছে নাকি তোমাকে? মায়া ভীতুভাবে মাথা নাড়িয়ে না বলে,
আবির হাসি দিয়ে শুভকে বলে। শুভ, তুমি মায়ের সাথে বসো, ওর সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ করো, সামনে কাজে দেবে। আসি আমি। বলেই আবির চলে যায়। শুভ আর মায়া অবাক হয়ে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আবির এত মেয়ে থাকতে মায়ের পাশে ওকে কেন বসালো শুভ ভেবে পাচ্ছে না। মায়ের মাথা নিচু করে চুপচাপ বসে আছে। নেহাল আর রনি সামনে থেকে মজা নিচ্ছে। আবির ইশারায় ওদের মজা করতে না বলেছে। এবার শুভ মায়ের দিকে তাকায়। মেয়েটা চোখে মুখে কেমন জানি সেই উজ্জ্বল ভাবটা আর নেই। শুভ দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে আস্তে করে জিজ্ঞেস করে, তোমাকে এভাবে মানায় না। কি হয়েছে তোমার? আবির কিছু করেছে? আবিরের নাম শোনা মাত্রই মায়া কেঁপে ওঠে। শুভ থেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোমারও বা কি হয়েছে? অসুস্থ নাকি? না, তবে আমার পুরো জীবনটাই এখন অসুস্থতায় ছেয়ে গিয়েছে। আমারও। কেন যে এই আবিরটা আসলো? ওর নাম রামধনু হলেও ও আমার জীবনকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে। আমারও। মায়া অবাক হয়ে শুভ থেকে তাকিয়ে বলে, তোমারও? কিভাবে? আসলে এখনো করেনি, তবে ওর হাতে ক্ষমতা আছে, চাইলেই করতে পারবে। ও। শুভ বেঁচে মাথা রেখে আস্তে করে বলে, কালকে কি হবে আমার সাথে জানি না, তবে তোমাকে একটা মনের কথা বলতে চাই। কি কথা বলো? যেদিন প্রথম তোমাকে আমাদের ক্লাসে দেখি সেদিন থেকে আজ পর্যন্ত শুধু তোমাকেই আমি আড়ালে ভালোবেসে গিয়েছি। জানি না তোমাকে আর দেখতে পারবো কি না, তাই মনের কথাটা জানিয়ে দিলাম। জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়েকে কখনো ভালো লাগেনি, আর হয়তো লাগবেও না। মায়া স্তব্ধ হয়ে আছে। তবে শুভ চোখ দেখেও বুঝতে পারছে না শুভ একদমই মিথ্যা বলছে না। মায়ের চোখ দেখলে বোঝে কে সত্যি বলছে আর কে মিথ্যা। যেমন গতকাল আবিরের চোখ দেখে বুঝে গিয়েছে যে আবির কতটা ভয়ানক। এরপর শুভ আর মায়ের মাঝে টুকটাক কথা চলতে থাকে। আবির দূর থেকে তা দেখে মুচকি হেসে অনুর কাছে গিয়ে বসে। অনু আবিরকে দেখে খুব খুশি হয়, তবে সেটা কিন্তু মনে মনে, বাইরে কাউকে বুঝতে দেয় না। আবির অনুর পাশে বসে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম একটা পরীর মতো। অনু লজ্জা পেয়ে ওর পুরো মুখ লাল টুকটুকে হয়ে যায়। আবির আবার আস্তে আস্তে করে একটু কাছে এসে বলে, তোমাকে তো লজ্জায় আরো বেশি সুন্দর লাগে। ওয়াও। উফ, আপনিও না শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছেন। আমার চেয়ে আরো কত কত সুন্দরী মেয়ে আছে ক্লাসে। আবির কিঞ্চুতে এসে সামনে তাকে হাত দুটো এক করে বলে, সবার বাইরেটা সুন্দর হলেও ভেতরটা তোমার মতো এত সুন্দর না, বুঝলে? বাইরের সৌন্দর্য সবাই দেখে, কিন্তু ভেতরের সৌন্দর্য কেউ দেখতে চায় না। আমি এই ভেতরের সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দিই, বুঝলে? অনু মুক্ত হয়ে আবিরের কথা শুনছিল। কেন জানে দিন যত যাচ্ছে আবিরকে ওর খুব ভালো লাগছে। আবিরের জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। অনু ঠিক বুঝতে পারছে না এই অনুভূতিটার নাম কি দেবে ও। দেখতে দেখতে ক্লাস শুরু হয়ে যায়। তারপর টানা 2টা ক্লাস হলে ওদের ক্লাস শেষ হয়। এখন যে যার বাসায় যাওয়ার পালা। মায়া আজ অনেকক্ষণ শুভর সাথে কথা বলছে। ওর রোগটি হলো মনটা ভালো হয়েছে। আবির অনুকে বিদায় দিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। মায়া বের হলে আবির বলে ওঠে, কেমন লাগলো আজকের দিনটা? মায়া চুপ করে থাকে। আবির হেসে বলে, এখন থেকে তোমাকে শুভর সাথেই থাকতে হবে, হোক সেটা কালকের জন্য কিংবা সারা জীবন। আসি। বলেই আবির চলে আসে। মায়া অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ও একটু হলেও বুঝতে পারছে যে আবির সাথে শুভর সাথে ওর একটা সম্পর্ক, কিন্তু কেন? আবির নাকি শুভ ল্যাপটাকে হাতে নিয়ে বসে আছে, তাহলে ও কেন চাচ্ছে এটা? মা কিছুই বুঝতে পারছে না। সব কিছু কেমন যেন কমপ্লিকেট হয়ে যাচ্ছে দিন দিন। মা বাসায় চলে যায়। শুভ, নেহাল আর রনিকে একটা পোজ দিয়ে বাইরে আসে। আবিরের কাছে এসে বলে, আমার বাসায় চলো, ওখানে বসেই সব বলি। কিছু হয়েছে নাকি? শুনলেই বুঝবে। ঠিক আছে, চলো, দাঁড়াও, বাইক নিয়ে আসি। শুভ দাঁড়িয়ে আছে। আবির ওর বাইক নিয়ে এসে শুভকে নিয়ে ওর বাসায় রওনা দেয়। শুভর হার্টবিট শুধু বেড়েই যাচ্ছে। কিভাবে এত বড় জঘন্য কাজের কথাও আবিরকে বলবে? আবিরও বা কিভাবে কথাগুলো নেবে? সব মিলে ওর মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। ও জানে না সামনে কি হতে চলেছে। শুভ মনে মনে ঠিক করে যদি আবির সবাইকে বলে দিতে চায় ও তার আগেই সুইসাইড করবে, কারণ ওর বেঁচে থেকে আর উপায় নেই। এসব ভাবতে ভাবতেই অনেকটা সময় পার হয়ে যায়। শুভ খেয়াল করে আবির বাইক থামিয়েছে।
এতক্ষণও অন্য মানুষকে ছিল, তাই আশেপাশে তেমন খেয়াল করেনি। এখন তাকিয়ে দেখে ও ওর বাসার সামনে। আবির বলে ওঠে। কই নামো, আমি বাইক পার্ক করব। শুভ অসম্ভব অবাক হয়ে বাইক থেকে নামে। অবাক হবেই বা না কেন, আবির ওর বাসা কিভাবে চিনল? শুভর মাথা কাজ করছে না। আবির বাইক রেখে ওর কাছে আসে। শুভ অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আবির, তুমি আমার বাসা চিনলে কিভাবে? আবির সেই রহস্যময় মুচকি হাসি দিয়ে বলে, বলা যাবে না, চলো উপরে যাই। কি জানি বলবে তুমি, কি বলবে না? শুভর মুখটা মুহূর্তের মধ্যেই আধার নেমে আসে। ও আস্তে করে বলে, চলো। শুভ নিজের ফ্ল্যাটে একা থাকে। আবিরকে নিয়ে ফ্ল্যাটে ঢুকে সোজা ওর রুমে চলে যায়। তারপর আবিরকে বসিয়ে শুভ বলে, সরি, খাওয়ার কিছুই নেই বাসায়, তাই জিজ্ঞেস করতে পারছি না কি খাবে। সমস্যা নেই, আসল কথা বলো। শুভ মাটিতে বসে পড়ে, মাথা নিচু করে বলতে শুরু করে, আবির, তুমি কে আমি জানি না, হঠাৎ কেন আমাদের জীবনে আসলে তাও জানি না। তবে আজ তোমাকে আমার কিছু অপকর্মের কথা বলবো, যা আল্লাহ আমি আর একজন ছাড়া কেউ জানে না। তবে আমার এই অপকর্মের কথা শোনা মাত্রই তুমি সাথে সাথে কোনো সিদ্ধান্ত নিও না প্লিজ। আগে মন দিয়ে শুনে তারপর যা ভালো লাগে সিদ্ধান্ত নিও। ঠিক আছে, বলো। আমার বাবা মা মারা যায় 5 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে। তারা এই ফ্ল্যাটটা কিস্তিতে কিনেছিল, প্রতি মাসে অনেক টাকা দিতে হতো। যদি টাকা না দিই তাহলে ফ্ল্যাটটা নিয়ে যেত, আমাকে রাস্তায় বসতে হতো। এছাড়া খাওয়া দাওয়া, জামা কাপড় আর পড়াশোনার খরচও আছে। তখন আপাতত ব্যাংকে রেখে যাওয়ার টাকা দিয়ে এসব খরচ চালাচ্ছিলাম। কিন্তু সময় যত যাচ্ছিল খুব দ্রুত গতিতে টাকা শেষ হয়ে যাচ্ছিল। আমি চারিদিকে অন্ধকার দেখতে শুরু করি। কোথাও যে একটা জব নেব তারও সুযোগ নেই, যেহেতু পড়াশোনা শেষ হয়নি। তাই আমি ছোটোকাল থেকেই কম্পিউটার বা ইলেকট্রনিক জিনিসের প্রতি অনেক আকৃষ্ট ছিলাম, যার জন্য হ্যাকিং শিখি। ডার্ক ওয়েবে একটা অ্যাকাউন্ট বানিয়ে সেখান থেকে একজন বিদেশি হ্যাকারের কাছ থেকে হ্যাকিং শিখি। আর সেই মেধাকে কাজে লাগিয়ে আমি আমার জীবন বাঁচানোর জন্য হ্যাক করে বড় বড় ধনী ব্যক্তিদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিই। আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না, বিশ্বাস করো। আর আমি যে কারো কাছে হাত পাতবো সেরকম ছেলেও আমি না। বন্ধু, সমাজের মাঝ থেকে হারিয়ে যাওয়ার ভয়ে আমি এই কাজ করেছি। কিন্তু সব অপকর্মেরই শেষ আছে, আমারও তাই হলো। একজন বড় হ্যাকার আমার সব অপকর্মের কথা জেনে গিয়েছে। সে আমাকে শেষ একটা সুযোগ দিয়েছে, তা হলো তোমাকে সব জানাতে। সে বলেছে তুমি যদি সব শুনে আমাকে মাফ করে দাও তাহলে সে আমাকে মাফ করে দেবে, আর তুমি যদি আমাকে মাফ না করো তাহলে সে আমার জীবন শেষ করে দেবে। এখন তুমিই বলো, তুমি কি আমাকে মাফ করবে নাকি? আবির চুপ করে আছে। শুভ শুধু কাছে আর আবিরের উত্তরের অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর আবির একটা ট্রেন ড্রাইভ শুভর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খুলে দেখো, এটার ভেতরে তোমার সব উত্তর আছে। শুভ দ্রুত প্রিন্ট টাইপ ওপেন করে দেখে একটা ফাইল আছে। ফাইলটা খুলতেই সামনে একটা ভিডিও আসে। শুভ আটকে ওঠে। ওর মনের মধ্যে অজানা ভয় বাসা বেঁধে যায়, না জানি আবার কোন অপকর্মের ভিডিও। শুভ আবারের থেকে একবার তাকিয়ে ভিডিওটা প্লে করে। ভিডিওটা শুরু হওয়ার সাথে সাথেই শুভ দেখে সেই গতকালের হ্যাকারটা। সে বলছে, কংগ্রাচুলেশন শুভ, আমার পরীক্ষায় তুমি পাশ করেছো। তোমাকে আমি মাফ করে দিলাম এবং তোমার আর কোনো ভয় নেই। তবে ইয়েস, এখানে একটা তবে আছে, আর সেটা হলো তোমাকে আমি কিছু ডিরেকশন দেব, সেগুলো অক্ষরে অক্ষরে মানতে হবে। প্রথমে, এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে। মাসে তোমার যাতে কোনো প্রকার কষ্ট না হয় সে পরিমাণ বেতন দেওয়া হবে। দ্বিতীয়ত হলো তোমাকে মায়াকে বিয়ে করতে হবে, কারণ কালকের মধ্যেই মায়ের জীবনে বড় একটা ঝড় আসছে, আর যেটা আবির তোমাকে বুঝিয়ে পড়বে। তৃতীয় হলো আমরা এই 3 জন ছাড়া এসব কথা যেন আর কেউ কোনো দিন না জানে। যদি জানতে পারে তাহলে সেই দিনে তোমার জীবনের শেষ দিন হবে। আর আবির কেন আমাকে চিনে কিংবা আবির কেন হারিয়ে গেল এসব নিয়ে কোনোদিন কোনো প্রকার প্রশ্ন করা যাবে না, অন্যথায় কি হবে তা ভালো করে জানো। তোমাকে আমার লোকেরা এভাবে ভিডিওর মাধ্যমে কাজ দেবে, তুমি সেটা তোমার মেধা খাটিয়ে করলেই হবে। তোমার বেতন মাসের শুরুতে পৌঁছে যাবে তোমার কাছে। হ্যাঁ, আর তুমি তোমার ভার্সিটিও চালিয়ে যেতে পারবে। আশা করি এত কিছু দেওয়ার পর আর কোনো দিন যেন তোমাকে ধরতে আমার না আসা লাগে। তুমি সর্বদা আমার নজরে থাকবে। কথাটা শেষ হওয়ার মাত্রই ভিডিওটা অটোমেটিক ডিলিট হয়ে যায়। শুভ খুশিতে কাঁদতে কাঁদতে আবিরের কাছে গিয়ে বলে, ভাই, আমাকে বাঁচালে। আমি ভেবেছিলাম আমার সব শেষ। আল্লাহ তাআলা তোমাকে আরেকটা সুযোগ দিয়েছেন সৎভাবে চলার, সুযোগটা হাতছাড়া করো না।
না না, কখনোই না। কিন্তু মায়ার কি হবে? স্যার একটা কথা কিন্তু বলেননি, সেটা হলো তোমার ড্রাগস নেওয়া। আমি জানি তুমি এই ড্রাগস নাও নিজের ডিপ্রেশন থেকে দূরে থাকতে, কিন্তু এই ড্রাগস একটা বিষ, মানুষকে পাগল উন্মাদ বানাতে পারে কিংবা তার বিবেককে শেষও করে দিতে পারে। তুমি জানো এই ড্রাগসের সবচেয়ে বড় ডিলারকে? কে ভাই? মায়ার বাবা। সে কিছুদিনের মধ্যেই নাই হয়ে যাবে, কারণ তার প্রতিটা অপকর্মের প্রমাণ আমাদের স্যারের কাছে আছে। সে এতদিন হ্যাক করে মায়ের বাবার সব অপকর্মের প্রমাণ খুঁজে বের করেছে, যা অন্য কেউ কখনো পারেনি। সো স্যার চাচ্ছিলেন যাতে তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারো। এখন হয়তো ভাবছো স্যার তো ভালো কেন, কারণ স্যারও তার নিজের পুরো পরিবারকে হারিয়েছে। সে জানে কার কষ্ট কতটুকু। আশা করি সব বুঝেছো। আবির, তুমি আমাদের এত উপকার করে হারিয়ে যাবে? তুমি আসলে কে, প্লিজ বলবে? আবির মুচকি একটা হাসি দেয় আর প্লেন ড্রাইভটা নিয়ে শুভর বাসা থেকে চলে যায়। বাইরে এসে কাকে যেন ফোন দিয়ে বলে, ভার্সিটিতে জানিয়ে দিও আবির অস্ট্রেলিয়া চলে গিয়েছে, ও আর আসবে না। ওকে স্যার। রাতের মিশনের জন্য রেডি হও। আমরা রেডি স্যার। রাত 12:01 বাজে ঘড়িতে। মায়ের বাবা মানে মিস্টার জামাল তখন তার বেডে শুয়ে আছে বললে ভুল হবে, তিনি ঘুমাচ্ছিলেন। আবিরের পুরো টিম নিয়ে খুব কৌশলে সব বডিগার্ডকে ঘুম পাড়িয়ে কিংবা বেশ করে জামাল সাহেবের রুমে প্রবেশ করে তাকে ঘুমের মধ্যেই অ্যাটাক করা হয়। তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞান করা হয়। আবিরের টিম তাকে নিয়ে হল রুমে আসে। আবির সবাইকে ইশারা দিয়ে মায়ের রুমের দিকে যায়। মায়া ক্ষোভের ঘুমে আচ্ছন্ন ছিল। আবির মায়ের রুমের দরজায় 3বার টোকা দেয়। মায়া ঘুমাদুর চোখে দরজা খুলে দেখে আবির কালো একটা বিশেষ স্যুট পরে দাঁড়িয়ে আছে। মায়ের চোখ বড় বড় হয়ে যায়। ও পাতালে মিলে আবির ওকে খপ করে ধরে ফেলে আর বলে, তোমার বাবা আমাদের আন্ডারে, নিচে চলো, গেলেই সব দেখবে। মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, কিন্তু ওর মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ভয়ে। তবে পুরো শরীর থরথর করে কাঁপছে। আবির মায়াকে নিয়ে নিচে নামতেই দেখে ওর বাবাকে কয়েকজন অস্ত্রসহ ঘিরে দাঁড়িয়ে আছে। মায়া বাবা বলে জোরে চিৎকার দিয়ে তার কাছে যায়, কিন্তু মায়া দেখে ওর বাবা কেমন জানি হয়ে পড়ে আছে। মায়া বাবা বাবা বলে ডাকছে, কিন্তু কোনো শব্দ নাই। মায়া এবার হাউমা করে কান্না করতে করতে আবিরের কাছে আসে, এসে জিজ্ঞেস করে, আবির, আমার বাবাকে কি করেছো তোমরা? উনি কোনো কথা বলছে না কেন? শান্ত হও, উনি অজ্ঞান হয়ে আছে। আগামী 8 ঘন্টার আগে ওনার জ্ঞান আসবে না। কি? আমার বাবা কি করেছে? আর তোমরা কারা? তুমি এই পোশাকে কেন? এসব কি হচ্ছে? একটু পরেই সব বুঝে যাবে। আবির ইশারা করা মাত্রই হলরুমে থাকা টিভিতে আবিরের টিমের একজন একটা ভিডিও প্লে করে মায়াকে দেখতে বলে। মায়া চোখ বড় করে ভিডিওটা দেখে। ভিডিওটা শেষ হলে মায়া মাটিতে পড়ে যায়। নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না মায়া। ওর আপন বাবার জন্য কত ছেলে মেয়ে নষ্ট হয়েছে এবং মারা গিয়েছে তার কোনো হিসেব নেই। পুরো ভিডিওটা একটা ডকুমেন্টারি ছিল জামাল খানের অপকর্মের উপর। মায়া কাঁদতে কাঁদতে বলে, আবির, এসব কি হলো? আমার বিশ্বাস হচ্ছে না এসব। আমি কি কোনো স্বপ্ন দেখছি? আমার দম বন্ধ হয়ে আসছে। আবির মায়ের কাছে এসে ওকে ধরে বলে, স্বপ্ন না, এটা বাস্তব। তোমার বাবার 15 থেকে 20 বছরের সাজার ব্যবস্থা করব আমি। এরপর সে তোমার কাছে আবার ফিরে আসবে ভালো হয়ে, যদি শেষ পর্যন্ত সে বেঁচে থাকে তাহলে। আর ওনার যত সম্পত্তি আছে সব সিলগালা করা হবে, কারণ এসব অবৈধ টাকায় গড়া। এখন হয়তো ভাবছো তোমার কি হবে। তোমার জন্য শুভকে ঠিক করছি। ওর যেমন তোমাকে প্রয়োজন, ঠিক তেমনই এখন তোমারও ওর প্রয়োজন। ও অনেক ভালো ছেলে, তোমাকে ভালো লাগবে। তোমাদের জন্য আমি এইটুকুই করতে পারবো। তুমি শুভর কাছে চলে যাও, ওকে বলেছি তোমাকে বিয়ে করে নিতে। আশা করি ভালোই থাকবে। পাপের রাজ্যে কোনোদিনও সুখ খুঁজে লাভ নেই, সব পাপীদের শেষ আছে। তোমাদের সবার পাপের শেষ এটাই। মায়া অঝরে কান্না করছে। আবির ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একদিন সব ঠিক হয়ে যাবে। চলো, শুভ বাইরে অপেক্ষা করছে। একটু পরেই এখানে অনেক লোক আসবে আমাদের, তার আগেই শুভর সাথে চলে যাওয়া উচিত। আবির ইশারা করতেই মায়ের বাবাকে ধরে ওর লোকেরা নিয়ে যায়। আবির মায়াকে নিয়ে বাইরে আসে। শুভ বাইরে দাঁড়িয়ে ছিল। আবির মায়াকে শুভর কাছে দিয়ে বলে, শুভ ওকে দেখে রেখো। আর মায়া, তোমাদের এসবের কথা কখনো কেউ জানবে না। এরা পুরো মিশনটা আমি সিক্রেট ভাবেই চালিয়েছি স্যারের কথায়। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও আর নিজেদের সাপোর্ট করো। আসি। আবির, আবির। আবির দাঁড়িয়ে যায়। মায়া কান্না সিক্ত কণ্ঠে বলে, শেষ একটিবার বাবাকে জড়িয়ে ধরতে দিবে? জানি না ওরাকে আর পাবো কিনা। প্লিজ।
ওকে। আবির ইশারা করলে ওর লোকেরা সবাই সরে যায়। মায়ার বাবাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ খুব কান্না করে। তারপর আবির আর অপেক্ষা করে না, শুভর মায়াকে ওদের আরেকটা গাড়িতে পাঠিয়ে দেয় শুভর বাসায়। আর আবির মায়ের বাবাকে এবং ওর টিমকে নিয়ে চলে যায়। পরদিন সকালে আবির দিয়া বাড়ির একটা জায়গায় দাঁড়িয়ে আছে একা। অনু আসছে, ওর সাথে শেষবারের মতো দেখা করতে চায় আবির। অনু অবশ্য কিছু জানে না। আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অনুকে কিভাবে ওর পিতার কথা বলবে। এসব ভাবতে ভাবতেই অনু চলে আসে। আবির তাকিয়ে দেখে অনু বেশ সুন্দর করে সেজে গুজে এসেছে। ওর চোখে মুখে বেশ আনন্দের ছাপ, উজ্জ্বল হাসি মাখা মুখ। আবির বুঝে যায় এসবের কারণ কি। অনু হয়তো ভাবছে আবির ওকে এখানে ডেকেছে ওকে প্রপোজ করার জন্য। কিন্তু কেমন আছেন? হঠাৎ এভাবে ডেকে আনলেন যে? ভালো আছি, তোমাকে আজও অনেক সুন্দর লাগছে, একদম একটা পরীর মতো। অনু খেয়াল করে আবিরের মুখখানা কেমন মলিন হয়ে আছে। ও আবিরের একটু কাছে এসে জিজ্ঞেস করে, আপনাকে এভাবে দেখাচ্ছে কেন? কি হয়েছে? আবির অন্যদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমি চলে যাচ্ছি অনেক দূরে, হয়তো আর কোনোদিন তোমার সাথে নাও দেখা হতে পারে। অনু যেন ভীষণ বড় একটা ধাক্কা খায়। ও অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কোথায় যাবেন আপনি? যাব অনেক দূরে, একটা কাজে তোমাদের মাঝে এসেছিলাম, কাজ শেষ, এখন আমার যাওয়ার পালা, আমাকে যেতেই হবে। অনু আবিরকে ধরে অঝরে কেঁদে দেয় আর বলে, না না না, এটা এটা ঠিক না। আমি তো আপনাকে বিদায় দিতে এখানে আসিনি। আমি ভেবেছি আপনার সাথে আমার বাকি জীবনটা পার করব। এটা অসম্ভব, আমি মানি না। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে কোথাও যেতে দেব না। প্লিজ আমাকে এভাবে একা রেখে কোথাও চলে যাবেন না, প্লিজ। অনু আবিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে আর এগুলো বলছে। আবিরের খুব খারাপ লাগছে। মনের অজান্তেই অনুকে ওর ভালো লেগে যায়। আবির নিজেও জানে না কেন এমন হলো। অনু কাঁদতে কাঁদতে বলে, প্লিজ কিছু তো বলুন। আমার কিছুই করার নেই অনু, আমার জীবনের পথ চলা অনেক ভয়াবহ, তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যেতে পারে মুহূর্তেই। কেন এসব বলছেন? আপনার কি আমাকে পছন্দ হয়নি? আমি কি দেখতে খুব খারাপ? না অনু না, কিন্তু সত্যি করে বলুন তো, আপনি কে? কি করতে এসেছিলেন আপনি? বলুন না আমাকে। সত্যিটা তুমি নিতে পারবে না কিংবা বিশ্বাস করবে না। আপনি প্লিজ বলুন না। আবির অনুকে সামনে এনে ও চোখের দিকে তাকিয়ে বলে, কয়েকদিন আগে শুনেছিলে যে একজন হ্যাকার ইউএস এর সবচেয়ে কঠিন সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করেছে? হ্যাঁ। সেই হ্যাকারটা আর কেউ না, আমি আবির। আর আমি একটা গোপন সংস্থার সাথে আছি যারা দেশের জন্য গোপনভাবে লড়াই করছে। আমি তাদের মধ্যে একজন। আমার জীবন এই আছে তো এই নেই। আমার এই সত্যি আমার সহকর্মী ছাড়া আর কেউ জানে না। আজকে শুধু তোমাকেই বললাম। অনু স্তব্ধ হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে আর নিঃশব্দে মেয়েটার গাল বেয়ে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আবির আবার বলে, আমি আজ চলে যাচ্ছি, তুমি ভালো থেকো, দোয়া করি অনেক ভালো একটা জীবন সঙ্গী পাও। আর আমাকে ভুলে যেও, আমি তোমাদের জীবনে অল্প কিছুদিনের মেহমান ছিলাম, এবার আমাকে যেতে হবে। আবির, আপনি যেমনই হন না কেন, আমি আপনার সাথেই থাকতে রাজি। বাঁচলে একসাথে আর মরলেও একসাথে। আবির সেই মুচকি হাসি দিয়ে বলে, এটা বাস্তব জীবন অনু, কোনো সিনেমার কাল্পনিক গল্প নয়। তুমি ভালো থেকো, আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, তুমি সেটা নিয়ে বাসায় চলে যাও, আমি আসি। আবির আর অনুর কাছে দাঁড়াতে পারে না, কারণ ওর চোখটাও ঝাপছা হয়ে আসছে। আর এক মুহূর্ত দাঁড়ালে হয়তো নিজের আবেগকে আর ধরে রাখতে পারবে না ও। তাই অনুর এবং সবার ভালোর জন্য আবির চলে যাচ্ছে বহু দূরে। হয়তো আর কোনোদিন ফেরা হবে না এই শহরে।